নমস্কার বন্ধুরা, আমরা এসে হাজির হয়েছি অরলাইফের একটা সুন্দর সন্ধ্যায়। আমাদের দুদিনের ক্লাস হয় প্রতি সপ্তাহে, মঙ্গলবার এবং বৃহস্পতিবারের ক্লাস। আজকে আমাদের মঙ্গলবারের ক্লাস। তো আমাদের যে বিষয় নিয়ে আজকে বক্তব্য রাখা হবে সেটা হচ্ছে গিয়ে মানি অ্যান্ড পাওয়ার। বক্তব্য রাখবেন আমাদের বহু পরিচিত বক্তা শ্রীমতী সোমা রয় চৌধুরী, এবং প্রচুর অভিজ্ঞতার সঙ্গে আমাদের এরকম ক্লাসেস উপহার দিয়ে থাকেন। আচ্ছা, আমাদের আজকে একটা ক্লাস যেটা হওয়ার কথা ছিল আর কি, সেটা নিয়ে আমরা পরবর্তীকালে কথা বলবো। যে বার্নিং একটা ইস্যুর মধ্যে দিয়ে, বার্নিং একটা অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, প্রত্যেকে বিধ্বস্ত মানসিক দিক থেকে। অনেকেরই রাতের ঘুম চলে গেছে, আমরা সবাই জানি। কিন্তু যাই হোক, তার মধ্যে দিয়ে আমাদের এই পথে থাকতেই হবে, বিশ্বাস রাখতে হবে, এবং সেইটা নিয়ে আমরা পরবর্তীকালে কখনো নিশ্চয়ই ক্লাস করব। এটা করতেই হবে একটা ক্লাস। কিন্তু আজকের যেটা আমরা ভাবা হয়েছে সেটা মানি অ্যান্ড পাওয়ার। ফর অ্যাকচুয়ালি মানি অ্যাজ পাওয়ার হতে পারতো, কিন্তু মানি অ্যান্ড পাওয়ার বলার পিছনেও আর একটা কারণ হচ্ছে যে আমরা এই এমন একটা সময় বাস করছি যে সময়টা কিনা কেবলমাত্র অর্থ দিয়ে মাপা হয়। যার যত বেশি অর্থ, তার তত বেশি প্রতাপ, প্রতিপত্তি এবং দুর্দণ্ড প্রতাপ, শুধু প্রতাপ নয়। সুতরাং এই এই এমন একটা সময় যেটাকে বলা যেতে পারে এজ অফ মানি। শুধু টাকা দিয়ে সমস্ত কিছু মানুষ যে যা খুশি করতে পারে। এখন আমরা যদি এই জায়গাটাকে, আসলে কি অর্থ, আসলে কি অর্থ, অবশ্যই একটা পাওয়ার, কিন্তু অর্থ আসলে কিরকম পাওয়ার, তাকে কিভাবে ব্যবহার করা উচিত ছিল আমাদের, সেইটা আমরা বলবো। এবং আমার মনে হয় যে এই ক্লাসটা কিন্তু রেলেভেন্ট হবে ফর দ্য নেক্সট ক্লাস। যাই হোক, তো আমরা এখন এটার মধ্যে দিয়ে থাকি যে অ্যাকচুয়ালি কিন্তু মানি হচ্ছে অর্থ শক্তি। অর্থকে শক্তি বলা হয়, মানি পাওয়ার বলা হয়। অর্থ শক্তি, একে একেবারে সম্পূর্ণ অন্য অর্থে ব্যবহার করা হচ্ছে। এটাকে, শক্তিটাকে ক্ষমতা করে নেওয়া হয়েছে। পাওয়ার, সেই পাওয়ারটা কি সাধারণ ক্ষমতা, সাধারণ মানুষের ক্ষমতা। যেটা ডিভাইন পাওয়ার ছিল সেটাকে সাধারণ ক্ষমতা করা হচ্ছে এখন। আর প্রকৃত অর্থে যে অর্থ শক্তি, তার কিন্তু কাজ একেবারে ভিন্ন। আমরা যে অর্থকে ব্যবহার করি তার থেকে একেবারে ভিন্ন। আমরা এগুলো নিয়ে শ্রী অরবিন্দ মায়ের, অবশ্যই শ্রী অরবিন্দের কথায় যাব, কিন্তু তার আগে আমরা একটা ছোট গল্পের মধ্যে দিয়ে যাই। কিরকম, এটা আমার বহু, মানে বছর দশেক আগে শোনা একটা একটা বলা যেতে পারে কাল্পনিক একটা, এই অর্থের উপরে একটা গল্প। মানে গল্প নয়, একটা কাল্পনিক একটা ভাবনা। ধরুন, ধরে নেওয়া যাক যে বিল গেটস, পৃথিবীর বিখ্যাত একজন অর্থবান যিনি, তিনি আন্দামান ভিজিট করতে গেছেন। সেখানে সুনামি হলো, ভয়াবহ সুনামি হলো। এগুলো কিন্তু একটা কাল্পনিক গল্প। এবং যেহেতু তার এইরকম সুনামিতে সমস্ত স্যাটেলাইট আর কোনো কাজ করছে না, ফলত তার ক্রেডিট কার্ড কাজ করছে না, হোটেলকে তিনি বিল পে করতে পারছেন না, তার সমস্ত অর্থ কিন্তু ব্যাংকে রয়েছে। অর্থ, শক্তি, সে কিন্তু ব্যাংকে আছে, কিন্তু এত কানেকশন অফ হয়ে গেছে, এমন ভাবে কানেকশন অফ যে ব্যাংক ব্যালেন্স দেখাচ্ছে জিরো। কার না, বিল গেটসের। আবারও বলছি, এটা একটা কাল্পনিক ভাবে যদি আমরা ধরি, আমরা বুঝতে পারবো যে প্রকৃত অর্থে অর্থ শব্দটা, মানিটা অ্যাকচুয়ালি কি। এবারে বিল গেটস তখন কি করলেন, হোটেল থেকে বলা হলো যে আপনি বিল পে করুন। বিল গেটস বললেন, দেখুন আমার তো কাজ হচ্ছে না, আমার ক্রেডিট কার্ডে কাজ হচ্ছে না, আমি কিছু করতে পারছি না, আমার এটিএম কাজ করছে না। আপনারা তো জানেন যে আমার ব্যাংকে, তো বলছে দেখুন আমরা তো বুঝতে পারছি না, কিন্তু আমাদের টাকা চাই, আপনাকে আমাকে হার্ড ক্যাশ দিতে হবে। তো ফলে কি হলো, হার্ড ক্যাশ তো দিতে পারছেন না বিল গেটস, টাকা নেই। উনি তখন হোটেলটা ছেড়ে দিলেন। হোটেলটা ছেড়ে দিয়ে উনি রাস্তায়, ওনার কাছে যেটুকু টাকা ছিল সেই টাকা নিয়ে উনি বেরোলেন। কোথায় থাকবেন এবার, সুনামি, ফলে তো তিনি আসতে পারছেন না। তো উনি কি করলেন, সামনে একটা, বেরিয়ে গিয়ে হোটেলের বাইরে দেখলেন যে একটা এরকম ডাব জল টল বিক্রি হচ্ছে। তো উনি সেখানে বললেন যে আমাকে একটা জলের বোতল দাও। সে বললো আমাকে হার্ড ক্যাশ দাও। বললেন যে উনি কার্ড দেখাচ্ছেন যে আমার কাছে যেটুকু ক্যাশ আছে এটা নিয়ে আমার থাকতে হবে। তো ও বললেন যে না, আমি এসব বুঝি না, আমাকে বাবা হার্ড ক্যাশ দেন, এই জলের দাম 20 টাকা, আপনি আমায় 20 টাকা। বেশ, উনি 20 টাকা দিলেন, জলটা নিলেন।
নিয়ে এবার কোথাও তো থাকার জায়গা নেই, উনি যাচ্ছেন কল্পনায়, আমরা কল্পনা করছি বিল গেটস হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেলেন যেখানে আন্দামান, তো ন্যাচারালি ওখানে আমরা সবাই জানি একটা ট্রাইবাল লোকজন থাকে। তো সেখানে গিয়ে তাদের বললেন যে দেখো আমি একদম ট্রাইবের একদম মাঝখানে এসে পড়লেন, তাদের মাঝখানে। এবং ধরা যাক যে বিল গেটস যেন তাদের যিনি চিফ, তাকে বললেন যে তুমি আমাকে কিছু খাবার দাও, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দাও। তো তিনি বললেন যে তুমি আমাকে টাকা দাও, টাকা তো দিতে হবে, আমাকে তো পে করতে হবে। তখন বললেন যে দেখো আমার কাছে তো এরকম ইয়ে নেই, আমার সব টাকা কিন্তু ব্যাংকে আছে। উনি বললেন আমি ওসব বুঝি না, তোমাকে আমার যে কারেন্সি এখানকার সেটা তোমায় দিতে হবে। তখন উনি বললেন যে আমি কারেন্সি কি করে পাবো, তুমি তো চিফ, তুমি একটা কাজ করো না, আমাকে একটু বলো না তোমার কি কি হলে তুমি আমাকে একটু শেলটার দেবে। তখন ও বললে যে আমাদের এখানকার যে কারেন্সি সেইটা আপনাকে দিতে হবে। সেটা কিরকম না, আমার এখানে হার্ড ক্যাশ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাকে 100টা সি শেল দিতে হবে, সমুদ্রের মধ্যে যে ঝিনুক, সেইগুলো আমাকে 100টা তোমায় দিতে হবে। তো ওনার কাছে তো এসব নেই। উনি তখন দেখলেন যে, এবং তখন সেই মুহূর্তে বিল গেটসের মতো দরিদ্র লোক আর নেই, দরিদ্রতম মানুষ তখন তিনি, পৃথিবীর শ্রেষ্ঠ যে বড় লোক তিনি, মানে ধনী, রিচ, তিনি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তার সমস্ত কিছু থাকা সত্ত্বেও তার মতো দরিদ্র ওই ট্রাইবও নয়। এইবার উনি তখন বললেন ট্রাইবকে, যে চিফকে, যে ট্রাইবাল চিফকে, যে আমি তোমার কাছে আশ্রয় চাইছি, আমি তোমার কাছে, আমি তোমার গেস্ট হিসেবে এসেছি, ধরো আমি তোমার কাছে আশ্রয় চাইছি, তুমি আমাকে একটু আশ্রয় দাও। তখন বিল গেটসকে চিফ বললেন যে ঠিক আছে, একেবারে লাক্সুরিয়াস একটা ওনার ব্যবস্থা করে দেওয়া হবে। আমরা কিন্তু আবারও বলছি এটা একটা কাল্পনিক ভাবে আমরা যাচ্ছি। তো এই মুহূর্তে, যে মুহূর্তে উনি একটা লাক্সুরিয়াস লাইফ আবার ওখানে স্টাইল পেয়ে গেলেন, এই মুহূর্তে আবার বিল গেটসের মতো রিচ ম্যান কিন্তু আর কেউ নেই, যদিও তার সেই অর্থে মানি পাওয়ার থেকে তিনি কাট অফ পুরো, তার যে সম্পত্তি, অর্থ, সমস্ত কিছু থেকে তিনি বাইরে রয়েছেন। এই মুহূর্তে তার মতো কিন্তু আর ধনী কেউ নেই। এবং এই যে তিনি ধনী, এই মুহূর্তে কোন রকম সম্পদ ছাড়াই তিনি ধনী। সুতরাং অর্থ, আমরা যাকে মানি বলি, অর্থ প্রকৃতপক্ষে কিন্তু সম্পদ নয়, সে কিন্তু একটা কারেন্সি, যে কোনো কিছুর হতে পারে। সেটা আমাদের এই মুহূর্তে কাগজের, প্লাস্টিকের, এগুলো আমাদের চলছে এখন, এগুলো প্রচলিত একটা মুদ্রা। আসলে এটা একটা প্রচলিত একটা মুদ্রা, যেটা হচ্ছে একটা টোকেন, আমরা যেটাকে টোকেন বলি, ওই কাগজের টুকরোটাকে টোকেন বলি, ভাউচার, রসিদ ইত্যাদি। প্রকৃত যা অর্থ, যা সম্পদ, অর্থ, আমরা মানি, সেটা কিন্তু অদৃশ্য। এটা খুব একটা আশ্চর্য লাগছে না, যে মানিটা হাত দিয়ে সবসময় আমরা হ্যান্ডেল করছি, অ্যাকচুয়ালি কিন্তু আমরা কোনোদিনই মানিকে হ্যান্ডেল করতে পারি না। আমরা যদি একটু ভালো করে দেখি, আমরা দেখব যে আমাদের যে কারেন্সি, যে টাকা, ধরুন 500 টাকার নোট, 2000 টাকার নোট, এখন কি আছে সেই টাকার নোট, আমরা যদি দেখি যে কোনো নোটে কি লেখা থাকে, আই প্রমিস টু পে দ্য বিয়ারার, যে সংখ্যাটা লেখা থাকে 500 কি 200 কি 100, আই প্রমিস টু পে দ্য বিয়ারার, যে অ্যামাউন্ট আছে সেইটা, সাইন বাই গভর্নর অফ আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে অ্যাকচুয়ালি যদি আমাকে টাকা পেতে হয়, মানে যদি পেতে হয়, তো আমাকে রিজার্ভ ব্যাংকে যেতে হবে। আসলে আমার কাছে কাগজের যে টুকরোটা আছে সেটা নিয়ে আমি আরবিআইতে যেতে পারি, সেখানে আমি আবার একটা টোকন পেতে পারি, বা যেটাকে উনি 500 টাকা বলে তার পরিবর্তে যেটা দিচ্ছেন সেটাকে উনি টোকেন হিসেবেই দেবেন, তার বদলে উনি গোল্ডও দিতে পারেন। আর আমরা অনেক সময় করি না, টাকার পরিবর্তে গোল্ড, গোল্ডের পরিবর্তে টাকা ইত্যাদি অনেক কিছু করে থাকি। প্রকৃত অর্থে আমরা আমরা তাহলে কি করি অ্যাকচুয়ালি, আমরা কখনো টাকা হ্যান্ডেল করি না, কারণ তার কোনো অস্তিত্ব আসলে নেই। এটা এক ধরনের অনুমান ভিত্তিক একটা অস্তিত্ব। যেভাবে ধরুন আমরা কোনো নাম্বার, আমরা নাম্বার আমরা ধরতে পারি, হোয়াট ইজ ওয়ান, আমরা ওয়ান কখন বলি, একটা গাছ, 4টে পেন,
দেখুন, অবজেক্ট দিয়ে আমরা নাম্বারটাকে ধরি, আমরা কিন্তু নাম্বারকে ধরতে পারি না। হোয়াট ইজ টু? আমি লিখে দিলাম এই নাম্বারটাকে আমি টু বলি, আমি টুটাকে ধরবো কি করে? আমি তাকে নিয়ে খেলা করবো কি করে অবজেক্ট যতক্ষণ না থাকবে? তাহলে যেভাবে কোনো নম্বরকে হোল্ড করা যায় না, সেইভাবে অর্থকেও সেইভাবে কিন্তু আসলে হোল্ড করা যায় না। শ্রী অরবিন্দ কি বললেন? শ্রী অরবিন্দ বললেন, মানি ইন ইটস অরিজিন ইজ আ ডিভাইন পাওয়ার। অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে দৈব একটা শক্তি। ঠিক আছে, আমরা এবার একটু পড়তে হবে আমাদের অবশ্যই মা গ্রন্থে। অর্থ তিনি কি বলছেন একটুখানি অবশ্য আমাদের দেখে নিতে হবে। অর্থ এক বিশ্বজনীন শক্তির স্থূল চিহ্ন। তার উৎপত্তি ও তার সত্যকার কর্মের দিক দিয়ে এ শক্তি ভগবানের, অর্থ শক্তিকে বলা হলো ভগবানের শক্তি। তবে ভগবানের অন্যান্য শক্তির মতো এটিও পৃথিবীতে হস্তান্তরে নষ্ট। অধঃপ্রকৃতিগত অজ্ঞানের ক্ষেত্রে অহংকার নিজের সেবার জন্য তাকে অপহরণ করতে পারে, অথবা আসরিক প্রভাব তাকে অধিকার করে আপন উদ্দেশ্য সাধনের জন্য বিকৃত করে তুলতে পারে। আমরা যে প্রথমেই বলছিলাম না যে অর্থ কিভাবে একটা আমাদের এই এজটাকে একটা অর্থের এজ করে ফেললো, এবং সেটা দিয়ে কিভাবে সমস্ত চতুর্দিক চলছে আমরা সবই দেখছি। এই যে বিকৃত করে তুললো, কাকে বিকৃত করে তুললো? না সেই ভগবানের শক্তিকে। কেন? এটা একটা অন্যান্য যে সমস্ত ফোর্স আছে আমাদের, যে এনার্জি গুলো আছে, সেই রকমই এটাও কিন্তু একটা মানে হস্তান্তর করা যায়। এবং সেটা যখনই অধঃপ্রকৃতির কাছে চলে এলো, সেটা সাংঘাতিক রকম ভাবে বিকৃত হয়ে গেল। কারণটা কি? না, যে তিনটে শক্তি মানুষের অহংকারের পক্ষে এবং অসুরের পক্ষে পরম আকর্ষণের জিনিস, তারা হলো অর্থ, কাম, আধিপত্য। এইবারে যে মুহূর্তে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে আমাদের পায়ের নিচের যে মাটি সরে সরে যাচ্ছে মনে হচ্ছে, এবার ভেবে দেখুন, ঠিক এই তিনটে জিনিস এখন আসরিক শক্তির কবলে। এই তিনটি প্রায় সর্বত্র অনধিকারীর দ্বারা অধিকৃত, এদের অপব্যবহার হয় তাদের হাতে। অসুরেরা দীর্ঘকাল ধনকে কবলে রেখেছে, অপব্যবহার করেছে ধনের ওপরে, তাই যে একটা দূষিত প্রভাবের দৃঢ় ছাপ পড়েছে, তা হতে অল্প লোকই আপনাকে নিজেকে রক্ষা করতে পারে। অসুরেরাই এই জিনিসকে অধিকার করে রেখেছে। কারণ কি করে? অসুরের তো ভগবানের শক্তি। কারণ প্রথমেই শ্রী অরবিন্দ বলে দিলেন যে অন্যান্য শক্তির মতো এই শক্তি হস্তান্তরযোগ্য। তাই যখনই যখনই দেবতার হাতে সে থাকছেন, দেবতা থেকে বেরিয়ে চলে গেল অসুরের হাতে, দানবের হাতে চলে গেল। এতে কি হলো? না, ধনবল দানব শক্তির হাতে রয়ে গেল। অর্থের অধিকারী যিনি, সেই ভগবানের জন্য অর্থের পুনরুদ্ধার, ভাগবত জীবনের জন্য ভাগবত ভাবে অর্থের ব্যবহার সাধকের পক্ষে হলো অতি মানুষের পথ। তাহলে আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে যে দানবের কাছে যখন অর্থ চলে গেছে, অসুরের কাছে যে অর্থ চলে গেছে, তাকে আমি যদি অতি মানুষ পথের সাধক হতে চাই, তো তাকে ভগবানের জন্য আমাদের পুনরুদ্ধার করতে হবে। ভগবানের জন্য পুনরুদ্ধার, ভাগবত জীবনের জন্য পুনরুদ্ধার, ভাগবত ভাবের জন্য অর্থের ব্যবহার। সকল ধন সম্পত্তি ভগবানের, যাদের ও জিনিস রয়েছে তারা রক্ষক মাত্র, মালিক নয়। আজ তাদের কাছে আছে, কাল অন্যত্র চলে যেতে পারে। যতদিন তাদের কাছে আছে ততক্ষণই রক্ষণের কাজ তারা কি রকমের সম্পাদন করছে, কি মনোভাব, কোন চেতনা দিয়ে ব্যবহার করছে, কোন উদ্দেশ্যে করছে, সবকিছু নির্ভর করছে তার উপর। তাহলে আমি একটু বিভিন্ন জায়গা থেকে একটু নিয়ে নিয়ে লাইনগুলো পড়লাম, এটা অনেক বড়। এটা আমরা মা গ্রন্থে 4th অধ্যায় পাবো, অর্থশক্তির উপরে কথা। এখন এই যে জায়গাটাতে মা শ্রী অরবিন্দ এলেন, এখানে সেই কথাগুলো উনি বললেন। তাহলে কি হলো? না, এই যে ভাইটাল ফোর্স, এটা তো একটা ভাইটাল ফোর্স। এটা যেহেতু মানে ভগবানের দেওয়া, এটা কিন্তু একটা ভাইটাল ফোর্স। ভাইটাল ফোর্স কেন? এবার প্রশ্ন, ভাইটাল ফোর্স কেন? এটা প্রাণিক শক্তি, জীবনী শক্তি। জীবনী শক্তি কেড়ে নিলে যেমন আমরা আর জীবিত থাকবো না, তেমনি অর্থ শক্তি যদি সরিয়ে দেওয়া হয় কারোর কাছ থেকে, তাহলে কিন্তু সবকিছু ভেঙে পড়বে। কারণ কি না, এই যে শক্তি, এটা যেহেতু ভগবানের উৎপত্তি স্থলটা তার একেবারে সুপার কনসাসনেস, আমরা পরে যাবো ওই জায়গাটায়, যে উৎপত্তি স্থলটা অর্থ শক্তি। সুতরাং এটা কিন্তু যেহেতু শক্তি, প্রাণিক শক্তি, সুতরাং এটা বহমান, এটাকে বইতে দিতে হবে। কোনো শক্তিকে আটকে রাখা যায় না, কোনো ফোর্সকে আটকে রাখা যায় না, তাকে বইতে দিতে হয়। কিন্তু সে বইতে দেওয়াটাই হচ্ছে
কেমনভাবে বই চলবে সেইটাই হচ্ছে আমাদের পরীক্ষা। আমরা যখন বলা হয় যে অর্থের যেহেতু একটি শক্তি, তো এর কিন্তু একটা বিশেষ রং আছে, অর্থের কিন্তু একটা রং আছে, এবং খুব কিছু মানুষ, খুব কতিপয় মানুষ তা দেখতে পান, এবং সেই রংটাকে বলা হলো গোল্ডেন রেডিশ, স্বর্ণময়, লালিমা, লাল কিন্তু গোল্ডেন, রেড কিন্তু গোল্ডেন, এবং সেটা ফ্লো করে, সেটা বয়ে যায়, প্রবাহিত হয়। যেভাবে কিরকম ভাবে প্রবাহিত হয়, যে শক্তি, তো দেখুন কি সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে যে যেহেতু এটা শক্তি, যেভাবে আমরা রেইকি, রেইকি জীবনী শক্তি একটা, এটা ওটা লাইফ ফোর্স, ওটাও লাইফ ভাইটাল ফোর্স, লাইফ ফোর্স। আমরা যখন রেইকি দিই বা নিই, আমরা কেমন করে করি, রেইকিটা অনেকেই আপনারা জানেন যে বাইরের মহাজীবনের যে শক্তি, তাকে যখন কোনো মানুষ কনসেন্ট্রেশনের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন চক্রের মাধ্যমে নিয়ে এসে অন্য কারোর উপরে সেই শক্তি প্রয়োগ করেন, তখন তার ভেতরে জীবনী শক্তি সেটা অনেক বেশি তাকে অনেক বেশি এনার্জাইজ, যেটাকে এনহ্যান্স করে তার এনার্জিটাকে। এই যে তেমনি অর্থ শক্তিটাও কিন্তু এইভাবে মানুষকে বুস্ট আপ করতে পারে। আরো মজার কথা হচ্ছে যে দেখবেন যে আমরা যখন সমুদ্রের ধারে যাই, ফ্রেশ অক্সিজেনটা যখন গ্রহণ করি, আমাদের জীবনী শক্তি বেড়ে যায় না? তেমনি অর্থ শক্তিরও কোনো কোনো এই যে হোল্ড করে রাখে, ওই যে জায়গাটা, যে আমরা সমুদ্রের ধারে সি বিচে যখন আমরা গিয়ে বসে একটা ফ্রেশ এয়ার যখন আমরা পাই, তখন সেই ফ্রেশ এয়ারটা ওই অঞ্চলটা হোল্ড করে রাখতে পারে, তাই ওই ফ্রেশ এয়ারটা নিয়ে আমি খুব উজ্জীবিত হয়ে যাই। তেমনি কারুর কারুর কোনো কোনো মানুষের এই অর্থ শক্তিকে হোল্ড করার ক্ষমতা থাকে। কোনো কোনো মানুষ থাকেন যারা এই অর্থ শক্তিকে হোল্ড করে রাখতে পারেন, তার কাছে অর্থ আসে, এবং কিন্তু সেই শক্তি যে যদি আমাদের না থাকে, হোল্ড করার শক্তি যদি না থাকে, তাহলে কিন্তু তাকে ধরে রাখার ক্ষমতা যদি আমার না থাকে, তবে কিন্তু সেটা সরে যাবে। কোনো কোনো মানুষের আবার দেখবেন অনেক সময় হয় না, কোনো কোনো মানুষের উপস্থিতি এমন নয় যে মানে এটা নট নেসেসারিলি যে তাকে একটা বিরাট অর্থবান হয়ে তাকে মানে হলে তবে তাকে এরকম বোঝা যায়। অনেক সময় না কোনো একজন মানুষ এসে দাঁড়ালেন, তার উপস্থিতির মধ্যে একটা অদ্ভুত যেন যেটা বলা যেতে পারে অর্থ শক্তিকে যে তিনি ধরে আছেন, এটা যেন মনে হয়। আবার কোনো কোনো মানুষ আসেন, তিনি হয়তো যথেষ্ট তার অর্থ আছে, কিন্তু তার উপস্থিতির মধ্যে একটা অদ্ভুত দারিদ্র্যের ছাপ থাকে। এটা কেন হয়? এটা 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 কিন্তু খুব ন্যাচারাল, এবং এটা এটা অনেক সময় মানে ওটা তার তার বলা যেতে পারে তার নেচার, তার প্রকৃতিটাই এমন যে সে এসে দাঁড়ালে কখনো কখনো যিনি মনে হয় যিনি জানে হি ক্যান হোল্ড, হি আর শি ক্যান হোল্ড মানে অর্থ শক্তিকে নিয়ে যেন তিনি আসছে, এবং তার একটা গ্লো থাকে। আবার অনেকের দারিদ্র্যের গ্লো থাকে, এগুলো আমাদের কারোর কিছু করার নেই, ওটা আমাদের হাতে নেই। এই অর্থ শক্তির পিছনে যে দিব্য উৎস থাকে, যার থেকে ভাইটাল এনার্জিটা আসে, যেহেতু অর্থ শক্তি একটা প্রাণিক শক্তি আমরা প্রথমে বলেছি, তাই সে কিন্তু প্রাণিক শক্তি কি হবে, সে সচেতন। প্রাণিক শক্তি তো এমনি এমনি নয়, ভাইটাল ফোর্স অবশ্যই সচেতন সে, কিন্তু তাকে তার পিছনে যে সচেতনতা থাকে, অর্থাৎ ওই যে ভাইটাল ফোর্স, প্রাণিক ফোর্স, আর তার পিছনে একটা সচেতন কনসিয়াসনেস থাকে, সে হলো সুপার কনসিয়াস। এবং আমরা তাকে কি বলে ডাকি, আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনে আমরা তাকে কি বলি, আমরা তাকে লক্ষ্মী বলি, বলি তো আমরা তাকে লক্ষ্মী বলি। কিন্তু এই আসলে কিন্তু এই লক্ষ্মীর পিছনে যিনি থাকেন, তিনি হলেন দ্রষ্টা, যিনি পুরুষ, তিনি হচ্ছেন বিষ্ণু। লক্ষ্মী হচ্ছেন তার প্রকট বা প্রকাশিত চেতনা। আসলে কিন্তু দুটো একই, আমরা জানি। লক্ষ্মী আসেন আমাদের প্রেয়ারে, তিনি সাড়াও দেন, কিন্তু কমফোর্টেবল ফিল না করলে তিনি কিন্তু আবার সরেও যান। এই একটা আবার লক্ষ্মী একটা চঞ্চলা বলা হয়, যেহেতু লক্ষ্মী মেয়েও বলা হয় যেমন, তেমনি আবার লক্ষ্মীকে চঞ্চলাও বলা হয়। কারণ তিনি খুব একেবারে বলা যেতে পারে তিনি চান যে তিনি সকলের উপভোগ্য, সকলে তাকে উপভোগ করুন, তিনিও খুব রিলিশ করুন, অন্য লোকেরাও রিলিশ করুন, ইত্যাদি সেটা চান। এবং এই কমফর্টেবল যদি তুমি ফিল না করেন কোনো জায়গায় গিয়ে, অর্থ আসবে কিন্তু তাকে কমফর্টেবল ফিল করতে দিতে হবে। কি অদ্ভুত কথাগুলো, যে অর্থ যিনি লক্ষ্মী আসবেন তাকে কমফোর্টেবল ফিল করতে দিতে হবে। কেমন করে দিতে হবে সেটা আমরা পরে আবার আসছি। সেখানটায় আমরা দেখলাম যে কমফোর্টেবল জন্য, যদি কমফোর্টেবল তিনি ফিল না করেন তিনি সরে যাবেন, কিন্তু তিনি জোর করবেন না। মহাকালীর যে শক্তি সেরকম তিনি কিচ্ছু প্রয়োগ করবেন না, তিনি সরে দাঁড়িয়ে যাবেন এবং অপেক্ষা করে থাকবেন।
এইবারে আমরা একটুখানি মহালক্ষ্মীটা দেখে দিই, এক একটা জায়গা, সবটা তো করা যাবে না, এক একটা জায়গা একটু করে দিই। মহালক্ষ্মীর কি দাবি? তাহলে আমরা যখনই শুনলাম যে মহালক্ষ্মী সরে যাবেন, কেন সরে যাবে, তুমি 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 ছাড়া তো চলবে না আমার, তখন বলা হলো মহালক্ষ্মীর দাবি আছে কিছু। কি কি? অন্তরের ও অন্তরাত্মার সৌন্দর্য সুসংগতি, চিন্তার ও অনুভবের সৌন্দর্য সুসংগতি, বহির্মুখী প্রত্যেক কর্মের প্রত্যেক চলনের সৌন্দর্য সুসংগতি, জীবনের ও জীবনের আবেষ্টনের সৌন্দর্য সুসংগতি। এই যখন আমরা লাইনগুলো পড়ছি শ্রী অরবিন্দের মার্গ গ্রন্থের যে শক্তি সুদুষ্টয় মায়ের, সেইখান থেকে লক্ষ্মী মহালক্ষ্মীর যে জায়গাটা আমরা পড়ছি, এইবারে যে শব্দগুলো আমরা পড়তে পড়তে এলাম, আপনি ভাবুন তো যে এই মুহূর্তে আমরা সমাজে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এর মধ্যে কোনটা আছে? অন্তরের অন্তরাত্মার সৌন্দর্য সুসংগতি, চিন্তার অনুভবের সৌন্দর্য সুসংগতি। এগুলো না থাকলে অর্থশক্তি আসবে কি করে? কি করে প্রসপ্যারিটি আসবে একটা জায়গায়? সে রাজ্য বলুন, দেশ বলুন, যাই বলুন। যেখানে রয়েছে মিলন ঐক্য, যেখানে বহু প্রাণের আনন্দ প্রবাহ হয়েছে ভগবতমুখী, এমন আবেষ্টনেই তিনি বাস করতে সম্মত। এবার আমরা একটু ধীরে ধীরে ভাবি যে কোন কোন জায়গাগুলো আমাদের কাদের মধ্যে আছে, কোন এরিয়াতে জায়গাগুলো আছে। দেখুন, খুঁজে নিজের সংসারে যদি না করতে পারি, কোথাও তা পাওয়া যাবে না। কিন্তু যা কিছু কুৎসিত, নীচহীন, যা কিছু ক্লিন্ন মলিন, যা কিছু রূঢ় রুক্ষ, সে সব তার আগমনীকে দূরে সরিয়ে দেয় অর্থকে। যেখানে প্রেম সৌন্দর্য নেই বা দেখা দিতে চায় না, তিনিও সেখানে আসেন না। প্রেম ও সৌন্দর্য যেখানে অপকৃষ্ট উপকরণের সঙ্গে মিশ্রিত, বিকৃত, সেখান থেকে তিনি অবিলম্বে প্রস্থান করার জন্য মুখ ফিরিয়ে দাঁড়ান। এমন মানবে সেখানে তার বৈভব ঢালতে তিনি উৎসুক নন। অর্থাৎ অর্থ কিন্তু আসবে, অর্থ তো একটা ফ্লো থাকে, শক্তি, সেটা ফ্লো করে। অর্থ আসবে, এমন কখনো হবে না যে অর্থ এলোই না কারুর কাছে কোনোদিন। অর্থ আসবে, কিন্তু সে পরীক্ষা করে। মহালক্ষ্মী কিন্তু পরীক্ষা করেন। এবং এমন মানবের হৃদয়ে যদি তার অবস্থান হয়, যাকে তিনি দেখেন স্বার্থপরতা, দেশ, ঈর্ষা, হিংসা, অসূয়া, দ্বন্দ্ব ঘিরে রেখেছে, দেবোদ্দিষ্ট আধারে যদি মিশে থাকে বিশ্বাসঘাতকতা, ভুভুক্ষা, অকৃতজ্ঞতা, ভক্তিকে যদি প্রাণাবেগের স্থূলতা, কামনা, রূঢ়তা অশুদ্ধ করে থাকে, তবে এমন হৃদয়ে এই সৌম্যা শ্রীময়ী দেবী তিষ্ঠিবেন না। এক দিব্য ঘৃণায় তার অন্তর গড়ে ওঠে, তিনি সরে চলে যান। এতক্ষণ আমরা যে জায়গাগুলো পড়লাম, এইবারে আমরা যদি একটু ভাবি, এটা মহালক্ষ্মীর আমরা পড়লাম মা গ্রন্থ থেকে। তাহলে এই যে মায়ের যে জায়গাটা বললেন যে কমফোর্টেবল না ফিল করলে উনি চলে যাবেন, তো কমফোর্টেবল কোন কোন জায়গায় ফিল করছেন না আমরা বুঝে গেলাম। তাহলে সেই জায়গাগুলো থাকে, আমি যদি মনে করি যে আমি এমন একটা সমাজে বাস করব যেখানে সব কিছু সুসংহত থাকবে, আর কোনোদিন বাঁচা হবে না, তাহলে সেই জায়গাটা আমাদেরই শুরু করতে হবে। এবং সেটা আমাদের শ্রী অরবিন্দ বলে দিলেন। আমরা যে আমি বারবারই আমাদের নিশ্চয়ই আমরা সকলেই এটাতে এক সহমত হব যে যারা মা শ্রী অরবিন্দের পথে চলতে চাই, তাকে ভালোবাসতে, তাদের ভালোবাসতে চাই, তাদের কাছে তারা এইভাবে ধরে ধরে দিচ্ছেন জিনিসগুলো একেবারে হাতে প্র্যাকটিক্যাল। তুমি এটা করলে তুমি এটা পাবে, এবং সেটা সত্য। এই যে ক্ষমতাটা, লক্ষ্মীকে ধরে রাখার ক্ষমতাটা অনেকের না একটা স্বাভাবিক ক্ষমতা থাকে, এবং বেশিরভাগ সময় দেখবেন বলা হয় যে এই ক্ষমতাটা যেন মহিলাদের বেশি থাকে, যার জন্য লক্ষ্মী বলা হয়। বাড়িতে যিনি আসেন তাকে বলা হয় লক্ষ্মী। স্ত্রী, নারী রূপে যিনি আসেন, বধূ রূপে যিনি আসেন, তাকে লক্ষ্মী বলা হয়। এই ক্ষমতা আবার অনেকে খুব স্বতঃস্ফূর্ত ভাবে থাকে, অনেকের মানে কেমন যেন, এইগুলো আমরা প্রত্যেকেই কিছু না কিছু সময় লক্ষ্য করে দেখবেন। একটা সময় বলা হতো কোনো বাচ্চা হয়তো এলো পৃথিবীতে, মানে সংসারে এলো কোনো বাচ্চা, আসার সাথে সাথেই একেবারে সেই অনেক কিছু এলো, তখন বলা হয়তো বাড়ির বেশ একটা লক্ষ্মীশ্রী আছে এর মধ্যে। এই শব্দগুলো আমাদের খুব পরিচিত। লক্ষ্মী, দেখুন, লক্ষ্মী আছে এবং শ্রী আছে, দুটো কিন্তু আলাদা শব্দ। লক্ষ্মীশ্রী, এই জায়গাগুলো কিন্তু এই কোনো কোনো নারীর এবং পুরুষেরও থাকে, এমন নয় যে শুধু নারীদেরই। দেখবেন কোনো অনেক সময় না কোনো সংসারে কোনো মানে সে বাড়ির কেউ, কোনো মহিলা কি কোনো পুরুষ যখন যদি চলে যান সংসার থেকে, বা মানে তার জীবন যদি শেষ হয়ে যায়, অনেক সময় হয় সেই বাড়িটার কাঠামোটা ভেঙে পড়ে। মানে কি ছিল সে সময়, ওনার সময়, এখনো কি হয়েছে, এরকম অনেক সময় অনেক বাড়ি দেখা যায়। আমরা নর্থ কলকাতায় খুব দেখতে পাই এরকম অনেক বড় বড় বাড়ি। মানে মনে পড়লো বলে শব্দটা বললাম, কথাটা বললাম যে কি বিরাট তাদের ব্যাপার ছিল, কিরকম হয়ে গেল। এই যে তিনি চলে গেলেন,
তিনি পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন, কিন্তু এইটা মহিলাদের একটা স্বভাবজাত ক্ষমতা, কিন্তু যে অর্থকে হোল্ড করে রাখার ক্ষমতা। মহালক্ষ্মী যে অর্থ আমাদের প্রদান করেন, করে তিনি যে অপেক্ষা করে থাকেন, এবার প্রশ্নটা হলো যে উনি যে অপেক্ষা করে থাকেন, উনি আমাদের কিভাবে এটাকে মানে কিভাবে বলছেন যে তুমি ব্যয় করো। আমরা দেখলাম যে এটাকে যদি সকলের জন্য, ভাগবত কাজের জন্য স্পেশালি যদি ব্যবহার করা হয়, এবং একদম পরিষ্কার আমরা দেখেছি যে অরভিল যখন তৈরি হচ্ছে, মা নিজে এসে অর্থ চাই বলছেন, উইল ইউ হেল্প, পৃথিবী যে একটা নতুন চেঞ্জের দিকে যাচ্ছে, তুমি সেখানে সাহায্য করবে, যেরকম বলছেন। এবং পরিষ্কার টাকার জন্য কিন্তু মহালক্ষ্মী তিনি কিন্তু অর্থ, মানে আমি যদি কখনো এটা কখন আমরা করতে পারবো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি যে কারোর কাছে অর্থের জন্য বলবো, সেটা কখন করতে পারবো নির্ভয়ে, যখন আমি নিঃস্বার্থ হব, যখন আমি মনে করব আমি যে অর্থটা জোগাড় করার চেষ্টা করছি, আমরা জড়ো করার চেষ্টা করছি, সেটা যে একটা বৃহত্তর কাজ হবে, তখন আর কিন্তু ওই ব্যাপারটা থাকে না। তখন সে অর্থটা এমনভাবে তার ফ্লোটা হতে পারে, সে এমনভাবে ফ্লো করে, এটা খুব সুন্দর একটা ব্যাপার আছে এই না, ফ্লো, অর্থ যখন ফ্লো করে একটা রিদমে করে, দেখবেন অর্থ আসছে, অর্থ যাচ্ছে, আসছে যাচ্ছে, একটা আউটগোয়িং একটা ফোর্স, যেন মনে হয় যেন সে যেন চলে গেল, আবার সে ফিরে আসে। অনেক সময় এমনও হতে পারে অনেকটা বেশি চলে গেল, আবার অনেক সময় অনেকটা বেশি এসে গেল। অর্থ, এই যে ফ্লোটাকে বজায় রাখা, যেভাবে মানুষের জীবনী শক্তিকে যদি কেউ ধরে রাখে, শক্তি, আমি যদি নিঃশ্বাসটা বন্ধ করে রাখি, তাহলে আমার কি হবে? আমি তো নিঃশ্বাসটা বন্ধ করে রাখতে পারবো না বাঁচার জন্য। তেমনি অর্থের ফ্লোকে যদি কেউ বন্ধ করে দেয়, কিভাবে বন্ধ হবে? বন্ধ করে দেয় শব্দটার মানে হচ্ছে, বন্ধ যদি হতে বাধ্য করেন লোককে, তখন কিন্তু ফ্লোটা, রিদমটা কেটে যাবে, আসা এবং যাওয়ার এই রিদমটা তার কেটে যায়। আমরা যখন এই প্রপারলি ইউজ করতে শিখবো, ইউটিলাইজ করতে শিখবো অর্থকে, সেটা কিভাবে করবো দেখবেন। আচ্ছা, আমি মাঝে মাঝে ভাবি, এই যে আশ্রমে যে যারা যান, যে সাধকেরা আছেন, আমরা জানি যে প্রসপারিটি ডেতে তারা সমস্ত কিছু পেয়ে যান, সবকিছু তারা পেয়ে যান, আশ্রমের যারা, তাদের কোনো কিছু অসুবিধা হয় না অর্থে, কিন্তু তারা যেভাবে থাকেন, যে একটা কি বলবো, একটা ঐশ্বর্যের যেন সবসময় নিয়ে ঘুরছে, একটা ঐশ্বর্যের আবহের মধ্যে যে নিতনি রয়েছে। এটা কি করে হয়? আমাদের ওখানে যেটা সাধকেরা থাকেন, বাইরে থেকে যারা যান ভিজিটার্স বা ভক্তরা যারা যান, তাদের অনেক বেশি অর্থ অধিকারী তারা হতে পারে, কিন্তু ওইখানে যারা আশ্রমে ইন ট্রু সেন্স যারা থাকেন, তাদের মধ্যে একটা কিরকম যেন একটা মানে সমৃদ্ধি যেন থাকে। কোথা থেকে থাকে? কই, তাদের তো হাতে এরকম হার্ড ক্যাশ তেমন থাকে না। কি করে থাকে এত? এইটা কারণ ওরা যে বলয়টার মধ্যে থাকেন, সেটা হচ্ছে একটা মহালক্ষিত বলয়, নিজস্ব বলয়, এবং সেখানে যা কাজটা তারা করেন, সেই কাজটা সকলের জন্য হয়। যে কোনো কাজই তারা করেন, সেটা সকলের জন্য হয়। যে জিনিস সকলের জন্যে, দেখুন একটা বাড়িতে ধরুন, যিনি গৃহকর্তা বা গৃহকর্ত্রী, আগেকার দিনে তারা বেশি থাকতেন, ঠাকুমা দাদু যারা থাকতেন, তারা খুব ভালো করে সংসারটা করতেন। তার 5টা সন্তানের মধ্যে সেই সন্তানকেই তিনি তার সমস্ত টাকাগুলো গিয়ে বলবেন যে বাবা তোকে দিলাম, তুই এবার ঠিক মতো ভাগ করে দে। তাকেই দেবেন যিনি সমভাবে বন্টনটা করতে পারে, যার মধ্যে সেই কোয়ালিটিটা থাকে, ক্যাপাবিলিটি থাকে, এবং নিঃস্বার্থতা থাকে, যে আমি সকলের সঙ্গে সমানভাবে বিলিয়ে দেব কেন না, যাতে আমার সংসারটাই ক্রমশ ঐশ্বর্যশালী হয়ে ওঠে, সম্পদ হয়ে ওঠে আমার সংসারে অনেক বেশি। এই কারণে এইভাবে এবার এই জিনিসটাকে যদি আমরা ধীরে ধীরে নিজের সংসার, তারপরে সমাজ, তারপরে রাজ্য, তারপরে দেশ, এভাবে ভাগ করতে, দেখুন একটা জায়গায় আমরা গিয়ে পৌঁছে যাব, কিন্তু যেইখানে গিয়ে আমরা দেখব যে আমার জন্য আমি কিছু করছি না, আমি মহালক্ষ্মীকে চাইছি যাতে তিনি দেখুন যে আমি প্রপারলি ইউটিলাইজ করছি, রাইট ইউটিলাইজেশন হচ্ছে, বৃহত্তর স্বার্থে হচ্ছে, বৃহত্তর ভাবে ব্যবহৃত হচ্ছে, বহুজনের জন্য, বহুজনের ভালোর জন্য, বহুজনের হিতায় এটা হচ্ছে। তখন কিন্তু সে নির্দিষ্ট ছন্দে সেই ফ্লোটা আবার আমাদের মধ্যে চলে আসবে। যে অর্থশক্তিকে দিব্য শক্তি ভাবে কিন্তু উপভোগ করতে একটা সময় ছিল, জানেন, যখন মনে করা হতো, বিশেষ করে সেই মানে কলোনি যখন আর কি ছিল আর কি, তখন
মানুষের মনে করা হতো স্পিরিচুয়াল লোকরা, এবং সেটা খুব বিশ্রী সময় গেছে না, মনে করা হতো যে মানে স্পিরিচুয়াল মানুষ হলেই যে একেবারে কৃচ্ছ সাধন, তার উস্কো খুস্কো চুল হবে, চুলে তেল থাকবে না, চোখ মুখ কোটরগত হবে, তার একেবারে সেই শরীর জীর্ণ শীর্ণ হবে, তবেই তিনি সাধক ভক্ত এবং তিনি সন্ন্যাসী। এই যে একটা অদ্ভুত ব্যাপার ছিল, এটা মানে এটা কি করে হতে পারে? মহালক্ষ্মী যার সম্পদ হবেন, মহালক্ষ্মী দেখুন, মায়ের যে চারটে যে রূপের কথা আমরা সবসময় বলি না, কি কি প্রধান যে মায়ের যে চারটে প্রধান ব্যক্ত রূপ যেগুলো, সেগুলো কি? প্রজ্ঞা, ক্ষমতা, ঐশ্বর্য, প্রাচুর্য এবং পূর্ণতা। একেবারে দেখুন, মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। প্রজ্ঞা, ক্ষমতা, ঐশ্বর্য বা প্রাচুর্য এবং পূর্ণতা বা সিদ্ধি মহাসরস্বতী। এর সবগুলো গ্লোয়িং, সবকিছু গ্লো করে, যার মধ্যেই জিনিস থাকবে কোয়ালিটিগুলো মায়ের। মহালক্ষ্মী, যে মহাসরস্বতীর, মহেশ্বরীর, মহাকালীর এই চারজনের যে ক্ষমতাগুলো যদি জিস্ট আমি ধরে নিই, একটা করে শব্দ যদি তাদের রাখি, সেইগুলো যার মধ্যে থাকবে তার মধ্যে গ্লো তো এমনি আসবে। কি করে তাকে এরকম জীর্ণ শীর্ণ ম্লান দেখাবে? সেটা সম্ভব না। সেই জিনিসটাকে ভারতবর্ষ কখনো স্বীকার করে না। কিন্তু একটা সময় ছিল যখন এইটাকে কিন্তু খুব প্রাধান্য দেওয়া হতো, মনে করা হতো যা অর্থবান মানুষদের কোনোদিন আধ্যাত্মিকতা আসতে পারে না। কিন্তু মহালক্ষ্মী একেবারেই তা বলছেন না। মহালক্ষ্মী বলছেন তিনি উপভোগ্য, তিনি চান যে তাকে উপভোগ করা হোক। তিনি, কারণ তিনি মানে শি লাইকস টু বি এনজয়েড। যার মধ্যে, যার কাছে তিনি যান, তিনি চান যে আমি যার বাড়িতে আছি, আমাকে সে এনজয় করুক, আমার যে প্রাচুর্য, আমার যে ঐশ্বর্য আমি তাকে দিয়েছি, সে সেটা এনজয় করুক, বাট বি অলওয়েজ রেডি টু গিভ ইট ব্যাক। এই জায়গাটা কিন্তু আমরা আবার ভুলে যেতে পারি, যে আমি ঠিক আছে, মহালক্ষ্মী যখন দিচ্ছেন আমি তো দুহাত ভরে নিচ্ছি, কিন্তু কোনো সময় যদি তিনি ফিরিয়ে দেন মানে এই নয় যে আমি যদি তার সঠিক ইউটিলাইজেশন করি তিনি ফেরাবেন না, সে ছন্দে তিনি রাখবেন আমায়, আসা এবং যাওয়া ফ্লোয়ের মধ্যে রাখবেন অর্থে। কিন্তু কোনোভাবে যদি কখনো উনি ফিরিয়ে দেওয়ার মতো একটা জায়গা আসেন, তখন আমাদের গ্ল্যাডলি সেটা অ্যাকসেপ্ট করতেও হবে। এটাও একটা ব্যাপার। ফলে তো আমাদের, যখন আমি মহালক্ষ্মীর কথা বলতে, আজকে যেহেতু মানি অ্যান্ড পাওয়ার, সেই জন্য বৃহত্তর ক্ষেত্রে যতক্ষণ আমি থাকবো, আমার মধ্যে যদি জিনিসটা থাকে, দেখুন, মানি যে শব্দটাকে আমরা ব্যবহার করি, একেবারে বলা যেতে পারে স্বার্থপরতার একটা পরাকাষ্ঠা হিসেবে আমরা অর্থকে সবসময় ব্যবহার করেছি। আমার টাকা, আমার ব্যাংক ব্যালেন্স, আমার অর্থ, আমার এই জায়গাগুলো থেকে যদি যে মুহূর্তে মানুষ বেরোতে পারবে, বেরিয়ে কোথায় যাবে? বেরিয়ে বৃহত্তর হবে। বৃহত্তর না হলে তো ইউনিভার্সাল যে কনসিয়াসনেস, তার মধ্যে ঢুকতে পারবো না। আমাদের তো পরপর সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি স্টেয়ার, প্রতিটি সিঁড়ি বলে দেওয়া হয়েছে, তুমি এভাবে এভাবে গেলে তুমি এখানে পৌঁছবে। তাহলে অর্থ এবং তার ক্ষমতা, আমরা অর্থ শক্তির কথা বলছিলাম, এইবারে যদি আমি ক্ষমতাতে যাই, ক্ষমতা মানে মানুষের যে মানসিক ক্ষমতা। অর্থকে যখনই আমি অপব্যবহার করলাম, দানব এবং আসরিক শক্তির সাহায্যে তাকে ক্ষমতা হিসেবে প্রয়োগ করলাম, তখন সে আমাকে করাপ্ট করে দিল, অ্যাবসলিউটলি করাপ্ট করে দিল। এবং সেইখান থেকে আর বেরোনোর কিন্তু রাস্তা ভগবান রাখবেন না কোনোদিন। সেটা আমরা পড়লাম মা গ্রন্থে, শ্রী অরবিন্দের মায়ের শক্তি চতুষ্টয়ের মধ্যে আমরা দেখলাম যে সেইখান থেকে কিন্তু আর ফেরা খুব মুশকিল। তাই আমরা এখন ভীষণ একটা সময়ের মধ্যে দিয়ে আমরা দীর্ঘ 4 বছর ধরে যাচ্ছি। 2020টা ভাবুন, সেই 20 সময় থেকে, মার্চ থেকে ভাবতে থাকুন, দেখুন আমরা এতদিন পর্যন্ত কোনো রকম উঠছি আর নামছি, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং এইগুলো যে চলছে, যে ক্ষমতাটা, মানি যদি ফোর্স, ডিভাইন ফোর্স না বলে, আমরা যখনই সেটাকে একটা ম্যান পাওয়ারে নিয়ে চলে এলাম, দেখুন ডিভাইনকে আমি ম্যানে নিয়ে এলাম, ফোর্সটাকে আমি হিউম্যান পাওয়ারে নিয়ে এলাম, একেবারে অপোজিট হয়ে গেল। আসলে অর্থ যা, যে ডিভাইন ফোর্স, সেটাকে আমি করে নিলাম মানুষের ক্ষমতা, যে ক্ষমতা দিয়ে সে আসরিক শক্তি তার ভেতর দিয়ে সে প্রকাশ করবে সর্বত্র, এবং সেটা প্রকাশিত হচ্ছে, গোটা পৃথিবী জুড়ে প্রকাশিত হচ্ছে। তাহলে আমাদের যে আজকের যে ক্লাস, যে অর্থ এবং অর্থ শক্তি এবং অর্থ তার মানসিক ক্ষমতা, অর্থকে নিয়ে আমাদের যে মানসিক ক্ষমতা, দিব্য যে ভাবটা, সেখান থেকে আসরিক ভাবে চলে আসা, ডিভাইন যে ফোর্স, তাকে মানসিক ক্ষমতার মধ্যে একেবারে নিয়ে এসে করাপ্টেড হয়ে যাওয়া, এই জায়গাগুলো থেকে আমরা যাতে এবার, এখন একটা ভীষণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এর জন্যই ক্লাসটা আমার
মনে হলো যে যে ক্লাসটা করতে চাই আমি পরে নেক্সট ক্লাস সবকিছু ঠিক থাকলে, ভগবান চাইলে, মা চাইলে, নেক্সট ক্লাসে নিশ্চয়ই বর্তমান সিচুয়েশনের উপরে হবে কিছু, মানে অবশ্যই আমাদের মধ্যে আলোচনা হবে। কিন্তু এবং আমরা দেখতে পাবো যখনই ক্লাসের জন্য যে পড়তে হয়, তখন পড়তে পড়তে দেখছি যে আজকে যে শুনতে হয়তো আপনাদের একটু মনে হবে যে যে কি বলছে সময় এটা, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা দেখব যে এই যে ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, বহু বছর ধরে চলছে, এই মানে এই মুহূর্তে যে সিচুয়েশনটার কথা আমি বলছি, বার্নিং যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা কিন্তু আজকে যে জায়গাটাতে আমাদের পৌঁছে দিল, সেটা কিন্তু নারকীয় মনে হলো, এর গভীরে কিন্তু একটা দিব্য বীজ পোতা হয়ে রইল। এটা আজকে আমরা বুঝতে পারবো না, কিছুদিন পরে, কিছু বছর পরে, হয়তো 40-50 বছর পরে আমাদের পরের জেনারেশন হয়তো সেটা তার ফলটা পাবে। কিন্তু ঘটনাগুলো খুব দুর্ভাগ্যজনক হয়, কারণ একটা দেখুন, পাঁকের মধ্যে আমি যখন ঢিলটা ফেলি, প্রথমে পাঁকের উপরে তো টলটলে জল, বোঝা যাচ্ছে না ওটা পাঁক কিনা, আমার পদ্ম একটা ফুটে আছে, কিন্তু ওখানে যে পাঁক রয়েছে সেই পাঁকের মধ্যে ওই ঢিলটা যখন ক্রমশ নিচের দিকে যাবে, সমস্ত পাঁকটা উঠবে উপরে, যদি সবাই মিলে একটা করে ঢিল ফেলতে থাকে, এই পাঁকটা উঠছে, ফলে পাঁকটা উঠছে ওটা দেখি সবকিছু আমরা যেন ভেবে না নিই, গভীর একটা বিরাট খেলা চলছে। এই মুহূর্তে শুনে মনে হবে এটা খুব একটা কেমন যেন কথাটা, এটা ঠিক না মানে ইত্যাদি, কিন্তু পরবর্তীকালে আমি আশা করছি ক্লাসটা আগাম আমি একটু বলে রাখছি, তন্ময় যদি ক্লাসে থাকে তাহলে ঠিক লাগবে হয়তো, পরের ক্লাসটা অবশ্যই এটারই কন্টিনিউয়েশন হবে, যে অর্থশক্তিটা কিভাবে আসলে তাকে কোনোদিন কেউ নষ্ট করতে পারবে না, ডিভাইন ফোর্স। আপাত দৃষ্টিতে সমাজের যে চিত্র আমাদের কাছে আসছে, যে চিত্র আমরা দেখছি, এটা কিন্তু একটা উপরতলের একেবারে একটা পেরিফেরাল একটা জায়গায় রয়েছে, খুবই কষ্টকর, বহু কষ্টকর। আমার নিজেরও আপনাদের মতনই রাতে ঘুম ভেঙে গেলে একটা অসহ্য কষ্ট হচ্ছে সকলের মধ্যে, জানি না এই যে ভাইব্রেশনটা চলছে গোটা পৃথিবী জুড়ে। আমি একটা কথা বলি, একটু শেষ করবো আজকে ক্লাসটা। এটা গতকাল আমি স্কুল থেকে ফিরছি এবং গাড়িটা একটু দাঁড়িয়ে ছিল একটা জায়গায় কাজের জন্য, দেখছি একটা বাড়ির সামনে একটা বছর 8-9 বছরের একটা বাচ্চা মেয়ে তার ভাইকে বলছে, ভাই একটু ধর না রে, একটু ধর না রে। তো আমি দেখছিলাম গাড়িতে বসে যে কি করছে বাচ্চাটা, এখানে কাগজের মধ্যে লিখে এরকম একটা সেলোটেপ দিয়ে বড় একটা ওদের যে গেট, সেই গেটে কালো রঙের গেটের আটকাচ্ছে। তো আমার সঙ্গে আরেকজন ছিলেন, তিনি বলেন, দেখেছো কি মজা করে কি সব করছে, বোধহয় কিছু পুকুর টুকুর আছে, দিচ্ছে। আপনি ভাবুন, আমি ভালো করে লক্ষ্য করছি কি লিখছে, আমার এগুলো এখানে আছে আর কি, যে যাই হোক, সেই বাচ্চাটা তারপর দেখে ওর ভাইটা দৌড়ে এলো, একটা সেলোটেপ নিয়ে আটকাচ্ছে, দেখছি লিখছে, উই ওয়ান্ট জাস্টিস। আসলে আমরা কেউ জাস্টিস চাইছি না, আমরা যেটা চাইছি সেটা সত্যকে চাইছি। এরপরেরটা সেগুলো নিয়ে কথা হবে। ধন্যবাদ। কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো। কৃষ্ণদি আছেন আজকে, দেখে ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ দিদি, এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা আমাদের একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। বন্ধুরা, কিছু যদি বক্তব্য সংযোজন করার থাকে বা কিছু বলার থাকে বা প্রশ্ন থাকে, আপনারা এখন আনমিউট করে বলতে পারেন। কৃষ্ণাদি কোথায় গেলে? রীতাদি, কৃষ্ণাদি, তন্ময় আছে? কৃষ্ণাদি, হ্যাঁ রীতাদি, কৃষ্ণাদি কিছু বলুন। কৃষ্ণাদি, তন্ময় কৃষ্ণাদি একটু কিছু বলুন। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর একটা প্রেজেন্টেশন সোমাদি, খুব সুন্দর লাগলো। হ্যাঁ, তো অবভিয়াসলি এটা তো একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং যেটা নিয়ে আপনি মানে সত্যি খুব ভালো একটা ক্লাস করালেন আজকে। থ্যাংক ইউ সো মাচ। রীতাদি কিছু অ্যাড অন করো। হ্যাঁ, অ্যাড অন মানে অ্যাড করার কোনো ক্ষমতা নেই, তো এমনি বলছি যে হ্যাঁ, অর্থ নিয়ে মানে লক্ষ্মী নিয়ে বলাটাও লক্ষ্মী লক্ষ্মী বেশ মানে খুবই মানে মানে আলোচনা করার মতন এবং মনে রাখার মতন সব এগুলো। আচ্ছা, তো কিন্তু তুমি যে প্রথম দিকে বলছিলে যে
অর্থটার কোনো আসলে একটা টোকেন অর্থ মানে এরকম, কিন্তু কিন্তু ধরো ওই নোটটা বা ওই কয়েনগুলো বা ওইটা, হ্যাঁ এটা ডিফারেন্ট কালে ডিফারেন্ট ভাবে ওটা ট্রান্সফর্ম মানে এটা হয়েছে, তার হুম, হুম, রূপটা হুম, পাল্টেছে, কড়ি দিয়েছিল, হুম, হুম। তারপরে এইখানে কখনো সোনা কাছাকাছি দিয়ে হতো, ঠিক এরকমের ঠিক। নানা রকম। হুম, হ্যাঁ, হুম। কিন্তু আফটার অল ওইটাই অর্থ, ওইটাই, ওইটার পরিবর্তে যেমন সে ওই ইয়েতে গেল, আদিবাসীদের এতে গিয়েছে, বিল গেটস, সেখানে হ্যাঁ হ্যাঁ, তাদের অর্থ ছিল না, তাদের যে অর্থ কারেন্সি যেটা সেটাকে ও যে বললে ছিল যেটা। ছিল হুম, না, তখন সে হুম, একদম মানিলেস হয়ে গেল। হুম। কিন্তু হুম, কিন্তু সেটা এটা তো মানে তার দেশে, আমি যখন আমি জাপানে যাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে না ওটা মানে ট্রান্সফার করে নিতে হবে, হ্যাঁ ওদের অর্থর সাথে আমার এক্সচেঞ্জ হুম, করে হুম, করতে হুম, হবে। এরকম তো আফটার অল তার তো ভ্যালু রয়েছে, আমার ওই হ্যাঁ। নোটটারই ভ্যালু রয়েছে। নোটটাতে আমি তো লেখাটা কি বললাম, যে লেখাটা একটু ভালো করে মানে যখন ওই পরে যে, যখন টাকাটা না বার না করবে দেখবে লেখাটা বুঝতে দেখবে। পেরেছি, হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই ওটা তো থাকবে, কেননা ওই ওইটার যে ভ্যালুয়েশন, তাকে তার পরিবর্তে তার জিনিস দিতে হবে, এটাই তাহলে মানি কোনটা, তাহলে মানি কোনটা, অর্থ কোনটা? মানে ওইটাই, এইটাই হচ্ছে তো ওইটাই কথা, এটা আমি তো এটা তার আমাদের। পরিবর্তে জিনিস পাচ্ছি, আমি তার পরিবর্তে আমি কিছু পাচ্ছি, ব্যাস, ধরো ওটাই ধরো মানি ধরো মানি। একদম, হ্যাঁ তুমি যখন ব্যাংকে যাও রীতাদি, ব্যাংকে গিয়ে যখন লাইন, আমি ব্যাংক সম্পর্কে একেবারে জানি না, কারণ ব্যাংকে যাই না, আমার সই মেলে না বলে ব্যাংকে যাই না। যাই হোক, ব্যাংকে তুমি দেখবে, আমি কখনো যদি গিয়েছি দেখেছি এরকম কি একটা টোকেন টাইপের দিয়ে দেয়, দাঁড়ান আপনি ওইখানে গিয়ে দাঁড়ান, ওই লাইনে গিয়ে দাঁড়ান, এসব করে না কি, একটা শক্ত শক্ত টোকেন হ্যাঁ, দেয়। সেইটা তুমি তো কোথায় জুতো রাখলে সেই টোকেন নাম্বারও টোকেন নেই। দেয়। এখন ব্যাপারটা হচ্ছে কি, না না এইগুলো হ্যাঁ, হচ্ছে সব, তুমি তাকে, আমি তাকে নাম দিয়েছি মানি, কিন্তু মানিটা তুমি ধরবো কি করে, কোনটা আমার মানি, ওটা তোমার টোকেন, ওইটা দিলে তুমি এটা পাবে, তাহলে হোয়াট আচ্ছা, ইজ মানি? তাহলে এটাও হ্যাঁ টোকেন। ওইটাই ওইটাই সেই ওইটাই, কথাটাই না না বলা না হয়ে গেছে। ওইটাই মানি, মানিটাই মানি, কেন নয়? ওই তুমি যেটাকে টোকেন বলছো ব্যাংকে দিল, ওটা তো একটা হুম। সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে সিরিয়াল নাম্বারের একটা আসে, হ্যাঁ ওটা তো কিছু না, কিন্তু মানি মানি কেন? এই এই জায়গাটা আমার কিছুতেই ক্লিয়ার হচ্ছে না আমার আচ্ছা কাছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুম, হুম। ওই কাগজটাই মানি, বা আমাদের দেশের যেটাই আচ্ছা, এইটা হলো ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি। না আর এটা হলো কেন, তুমি ওই কথাটা যেটা দেখো, কথাগুলো যেটা তুমি যেটা বলছো সেটা সত্যি তো, যদি কোনো মানুষের যদি মনে হয় যে জায়গাটা অসুবিধে, তার বলাটাই উচিত। কি বলছে এখানে দেখো, একটা তুমি যেটাকে বলছো যে কারেন্সি, তো আমাদের এটা কারেন্সি, ইন্ডিয়ান কারেন্সিতে এরকম হ্যাঁ রুপিয়া হ্যাঁ হ্যাঁ টাকা, রুপিস, এইটা হ্যাঁ একটা কাগজের বা হ্যাঁ এটা প্লাস্টিকের যে কোনো জিনিসে হতে পারে। তুমি যখন একটা ক্রেডিট কার্ড দিচ্ছ, তুমি কি আর টাকা দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দিচ্ছ? এটা ক্রেডিট কার্ড দিচ্ছ, না হোয়াট ইজ দ্যাট? হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা মানি হচ্ছে কি কোনটা আমি আমার বলতে ব্যাংকে চাইছি। টাকা আছে, ওই যে আমার ব্যাংকে টাকাটা আছে, তার জন্যই আমি ওই মানে ওইটাকে ওইভাবে ও মানে থ্রু অনলাইন আমি ইউজ করছি। কেন করছি, কি করে করছি, আমার যেহেতু মানিটা ব্যাংকে রয়েছে, হ্যাঁ, তোমার তুমি আমরা এবার কিন্তু দ্যাট ইজ এখানে পাওয়ার, যেটা দ্যাট বলা ইজ, হলো, বলো বলো বলো। হ্যাঁ আমি তো এটা কি বুঝছি মানে যেটুকু বললাম, হ্যাঁ ওইটা ব্যাংকে ওখানে আমার যেটা মানিটা লেখা আছে, দেখো, ছিল ওই আছে। টাকা তুমি যাটাকে মানি বলছো, সেই টাকাটা তাতে কি লেখা থাকছে হ্যাঁ সেটা তুমি ভালো করে আগে পড়ো। আই প্রমিস হ্যাঁ, যে টু পে তার দ্য পরিবর্তে বিয়ারার সমমূল্যের, হ্যাঁ সম মূল্যের কি দিচ্ছি, হোয়াট ইজ দ্যাট হ্যাঁ বলো, মানি? এই ওই হ্যাঁ কথাটাই তোমাকে বলছি। হ্যাঁ, ওই যে 200 লেখা না রয়েছে, না না 200। সমমূল্যের আমি জিনিস জিনিস নিচ্ছি, আমি এক হ্যাঁ কেজি হ্যাঁ, চাল সরি, নিলাম, তার জন্য যা দাম আমি সেটা ওই মানি দিয়ে দিলাম, হ্যাঁ আমি সেটা বলছি না, আমি বলছি আমি টাকাটাতে সমমূল্যের যে জিনিস আরবিআই, আমি পাচ্ছি। তাহলে তুমি যদি কোনো জিনিস একটা পাও, একটা টোকেনের পরিবর্তে পাচ্ছ, এইখানে এইভাবে মানিটাকে বলা হলো। সত্যি তো, তুমি একটা মানিকে হ্যাঁ, ধরবে, তুমি নাম্বারকে, আমাকে আগে নাম্বার দিব যাও, তুমি একটা নাম্বার কি করে ধরো? না নাম্বার না আলাদা আর না, মানি নাম্বার আলাদা, কি করে আলাদা, ওই নাম্বারটা থেকে আমি তুমি মানিতে আসবে, নাম্বারটা 200 রুপিস, ওটা একটা নাম্বার, ইট ইজ এ নাম্বার, তুমি হ্যাঁ নাম্বারটাকে ধরতে পারবে না হ্যাঁ কোনোদিন। হ্যাঁ, 200 মানে আমার কাছে 200 এটা আছে, পাওয়ারটা 200 কি আছে আছে, কি আছে বলে, 200 কি টাকার, আছে? আমার আমার যে মানি পাওয়ার যেটা, মানি পাওয়ার যেটা, সেটা এটা আমার তো একটা 200 নাম্বার, আছে। হ্যাঁ। আচ্ছা বেশ বেশ বেশ, হ্যাঁ ওই 200, 200টা নিয়ে তোমাকে আমরা যে টাকাটা আমাদের ব্যবহার করি, আছে।
রীতা দি, আমরা যে টাকা ব্যবহার করি সেই টাকাটাতে আসলে কি আছে সেটা আমরা কোনোদিন ভেবে দেখিনি। আজকে আজ অনেকে হয়তো দেখেছেন, কিন্তু আমি যেমন ধরো এই বাড়ি এইটা করবার আগে খুব একটা বেশি ওইভাবে অত ভালো করে দেখিনি। আমি জানি যে ওইরকম একটা কিছু লেখা আছে, আজকে খুব ক্লিয়ারলি দেখছিলাম যে সত্যি তো এইটাতে আরে বলা ওটা আছে। তো থাকবেই, তাহলে ওটা এটা তো আমার থাকবেই মানে যে কি আমি করে হলো? আমার সমমূল্যের, কেন ওটা সমমূল্যে আমি জিনিস পাবো? ওইটা না দিলে, টাকা না দিলে আমাকে দেবে, ওই যে ঘন্টা দেবে, মানে ওইটা না দিলে এটা হচ্ছে টোকেন, ওই যে ওইটা না দিলে আমি এটা পাবো না, এই এই লোহারটা না দিলে আমাকে ওইটাই জুতোটা টাকা। দেবে না, এটা টোকেন, এটাকে হ্যাঁ বলে টোকেন। নিশ্চিত, হ্যাঁ, ওই সেই ওইটাই তো কারণেই বলা হচ্ছে টাকা। অর্থ যে শব্দটা বা মানিটা, এটা একটা পাওয়ার, যে কোনো পাওয়ারকে তুমি ধরতে পারবে না, যেটা শ্রী অরবিন্দ বললেন একটা ডিভাইন পাওয়ার, ডিভাইন ফোর্স। এই ফোর্সকে তুমি ধরতে, ক্যানট হোল্ড আ ফোর্স। তুমি তাকে বুঝতে পারো কিন্তু ক্যানট হোল্ড, এইটাই তো মেইন কথা। একটা যেহেতু শ্রী অরবিন্দ যে কথা বলেছে, তারপরে আর আমরা কি অন্য কথা কিছুতেই যাব না, যে ডিভাইন পাওয়ার, ডিভাইন ফোর্স। তো ডিভাইন ফোর্স যদি হবে, এটা ভাইটাল এনার্জি যদি হবে, যে এটা যদি একটা লাইফ এনার্জি আমার হবে, আমি হাউ ক্যান আই হোল্ড দ্যাট এনার্জি? বুঝতে পেরেছি? ওই জন্যই বলা হলো যে তুমি তোমার দেশে এটাকে রুপিয়া বলে একটা টোকেন হিসেবে এই মানিটাকে তুমি কাগজের পিসকে দেখাচ্ছ। এইটা যেটা বলা মানে ব্যাখ্যা করতে চাওয়া হলো, প্রকৃত অর্থে মানি বলে শব্দটা, এটা আমাদের নিজস্ব একটা মনের ভাবনা থেকে, তারা এক একটা দেশে এক এক রকম কি করে। ব্লাড তো ব্লাড, তোমার ব্লাড আমার ব্লাড, আমি ব্লাড হোল্ড করতে পারি, ব্লাড ওটা দিতে পারি, হতেই ব্লাড পারে দিতে পারি। ভাষা, আমরা যদি বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাষা আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কেন মানির ইউনিট বা এক এক দেশে এক এক হবে না? হ্যাঁ, সেটা তো বলছি, এটা এক একটা দেশে অবশ্যই তাই, কিন্তু প্রত্যেক এগুলোকেই বলা হলো যে তুমি যদি অর্থকে যদি শক্তি ভাবতে না পারো, এই দেখো টোটাল ব্যাপারটাই একটা জায়গাতেই দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি যে পয়েন্টটা তুলেছো যে লাইফ এনার্জি বলো, ভাইটাল এনার্জি বলো, ডিভাইন ফোর্স বলো, ইউ ক্যানট হোল্ড এনিথিং অফ দেম। কোনো কিছু তুমি ধরতে পারবে না, ইউ ক্যানট হোল্ড। তুমি ওই রকম ভাবে একটা পারবে, তুমি নিঃশ্বাসকে ধরে, ওইখানে একটা নিঃশ্বাস যাচ্ছে তুমি বলতে পারবে, বাট ইউ আর অলওয়েজ মেনটেনিং দ্যাট থিং। তুমি সবসময় একটা টাকা নেই, কিন্তু এটা টাকা না, এটা একটা লেখাটার মধ্যে বলা আছে এই লোকটা যদি এই কাগজটা আমার কাছে নিয়ে আসে, আরবিআই গভর্নর বলছে, তাহলে আমি কি সব এই এই 200, সেটাকে এবার উনি 200টাকে যা ইচ্ছে দিতে পারেন, ইচ্ছে করলে গোল্ডও দিতে পারেন। আমি বলছি মানে সি ফর এক্সাম্পল। তো সেইখানে আমার তাহলে এটা টাকা কোনটা হলো, অর্থ কোনটা হলো? ওইটাই, ওইটাই অর্থ আমার কাছে, যে যেটার বিনিময়ে আমি পেলাম। আমি করি 10টা করি দিলাম, বিনিময়টা তবে কি আমি হয়? 1 কেজি চাল, যখন যেটা যাদের দেশে যে যেখানে হ্যাঁ, যেরকম তুমি মানি কারেন্সির বলে কথা বলছো, যেটাকে, কারেন্সি গুলো চেঞ্জ হতে হতে যায়। কারেন্সি, কারেন্সি বলে যাই বলো, হ্যাঁ, সেটাই বলছি, সেগুলো সেটা- বিভিন্ন নামের হয়, তো কি করা যাবে, ডলার হবে, ইয়েন হবে, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ দেশে যেমন হবে, হ্যাঁ আমার এখানে রুপিস হবে, সেটা ঠিক আছে, হ্যাঁ। সেটা ওটার কথা নয়, কিন্তু বলছেন যে এই ফোর্সটা যেহেতু এটা ফোর্স, তাই ডিভাইন ফোর্স তো রীতাদি, মানে যেটুকু আমি বুঝেছি বা আমি যেটুকু মানে পড়ে যে ব্যাখ্যা করে দেখেছি, সেটাতে হয়েছে যে তুমি যেহেতু এটা ফোর্স বলছেন, ভগবান ডিভাইন ফোর্স, ইউ ক্যান হোল্ড ইট। তুমি একে বিভিন্ন নিজের মনের মতো করে একটা কিছু করে নিতে পারো, লাইক মানি, কিন্তু ওটাকে তুমি ধরতে পারো না। কারণ তুমি ধরতে পারবে না, তো যে ফ্লো করে তাকে তুমি ধরবে কি করে? তুমি নদীর জলটাকে ভাবলে যে আমি 1 বোতল জলটা নিলাম, কিন্তু ওই নদীর ওই ঝর্ণাটা বেরিয়ে গেছে ততক্ষণে, তুমি যে জলটা নিতে গেছিলে ওটা পর, তুমি যেটা নিচ্ছ সেটা পরেরটা। যে জিনিসটা ফ্লো করে যায়, তুমি যা চাইছো সেটা কোনোদিন পাবে না। এটা একটা অদ্ভুত ব্যাপার, ফ্লোয়িং থিং তুমি বাবা, কোনোভাবেই দিতে চাইছো সেটা পাবে না। আমরা তো ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখলাম, কোথায় ধরছি তো, তারপরে আবার ডাবল করে কাগজ দিলাম। হ্যাঁ, মানে anyway, কাগজেও নিশ্চয়ই ধরছে, আমি একদম ঠিক আমি ঠিক। তো একটা ফেসিলিটিটাও চাই, আমি ব্যাস। আচ্ছা ঠিক আছে, এটা এটা এখন না না না, এটা এটা দেখো দাদি, মিটবে আর না। এটা আমি আমি যেখান থেকে বলছি এগুলো তো মানে ধরো পড়ে বা শুনে বা না যাই না হোক, না, যেগুলো তুমি ব্যাখ্যা করে, তুমি কিন্তু তো স্টিল তুমি অবশ্যই এ থেকে আলোচনা করছো। না আচ্ছা মানে শোনো না, ব্যাপারটা একদম বলছি যে নতুন। হ্যাঁ আরো, হ্যাঁ, বলো বলো বলো। এটা ছেড়ে দাও, আমিও আমার পয়েন্ট থেকে উঠবো না। আচ্ছা না শোনো, না না, বলছি যে হ্যাঁ, এই যে এটা কোনো ব্যাপারই নয় গো রীতাদি, এগুলো না হলে হয় না, একতরফা শুনে যাওয়াটা ঠিক না, আমি মনে করি না। তবে আমি না আরেকবার, না, তুমি যদি হাতের ঠিক কাছে আছে মা ঠিক আছে। গ্রন্থটা থাকে, মা একবার একটু পড়ে নিও, আরেকবার একটুখানি প্লিজ, আমি আমিও একটু পড়ে আমার নেবো। একদম পাশে সামনে, আজকে আমি তোমার আগের লেকচারটাও পড়লাম, মানে শুনলাম, সেটার এটা আজকেটা একদম অ্যালাইড, মানে অনেক
মানে অনেক কিছু ওভারল্যাপিং মানে করাই আছে, কোনটা গো, ওগুলো কোনটা গো, বলেছো আর কি, কোনটা আগের গো? দিন যেটা বলেছো তার অনেকটাই আছে। শ্রীঅরবিন্দের আগের দিন যেটা বলেছো তুমি বাণীর উপর প্রেজেন্স, না, শ্রীঅরবিন্দের প্রেজেন্স, যেটা কোনটা না বলো তো না মানির উপর না না বলেছি? না 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 মানির উপর, যে মানির উপর একটা তুমি যে লেকচার দিয়েছিলে এর এর কবে আগে, বলো তো, কবে? আমি মানির উপর জানি আর না তো কবে, ভুলে গেছি গো, যদি দিয়েও থাকে ভুলে গেছি একদম। আমার মানির উপরে হ্যাঁ তোমার একটা মানির উপর একটা দিয়েছো। ও আচ্ছা আচ্ছা, তুমি বলছো একদম যখন নিশ্চয়ই এই আমার মনে এই নেই। এবারে এক্সাম্পল, এই এক্সাম্পল, এই একদমই তাই, ফ্রেম একদমই তাই, সব ঠিক। আমি এই একটা ব্যাখ্যাই করে রেখেছি, পড়ে রেখেছি। দিয়েছো। মানির উপরে আমার আচ্ছা অন্য কিছু আচ্ছা করার শোনো, নেই। শোনো না, হুম, 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 আচ্ছা আচ্ছা বলো। শোনো, সময় চলে যাচ্ছে। আমি আজ এই যে যেটা বলছিলে ওই যে হ্যাঁ, আশ্রমের সবাই কি সুন্দর একটা কি প্রাচুর্য, গ্লোয়িং এটা কিন্তু একটা, হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ। ঠিক। হ্যাঁ আচ্ছা শোনো, আর আর একটা হ্যাঁ গো, হচ্ছে, বলো। আমি তো বিভিন্ন আশ্রমের অনেক কিছু হুম, হুম, অনেক হুম, হুম, অনেক জায়গায় আর কি যাও হুম, হুম, বাবা হুম, শোনা, এটা অবশ্য বলাটা একটি, অনেক জায়গাতেই মানে হুম, ম্যাক্সিমাম আমি সবই একজনের হাত পেতে আছে, আর আমি বলি যে দেখো এই এত দিতে হবে, তাহলে এই এই দিতে হবে এরকম করে। আমি কিন্তু খুব ভাবে বলি, তখন আমার মনে মনে ভেতরটা একটা কিরকম লাগে না, সে নিজেদের ইয়ের কথা, আশ্রমের কথা মনে হয়। বললাম দেখো আমাদের আশ্রম কিন্তু হাত উপর করে আছে, একটা টাকা কোথায় দেব, কিভাবে, তার যেন কেউ ইয়েই করে না, কোথায় দেব সেটাই ভাবি, এরকম প্রায় মানে তারা হাতটা একদম না উপর আসলে করে আছে। আর জানো তো রীতাদি, আসলে কি আর বলতো, কি প্রত্যেকেই দেখো, আর একটা যে তুমি আমাদের আশ্রম, আমরা তো এটার সঙ্গে অ্যাকোয়েন্টেড, আমরা এর সঙ্গে হ্যাবিচুয়েটেড। এবারে ধরো আর একটা যারা, আমি জানি না তুমি, যাই হোক, যে কোনো ধরনের আর কোনো আশ্রম, হ্যাঁ হ্যাঁ তারা যদি হাতটা পেতেও থাকেন, আমার মনে হয় যদি তারা হ্যাঁ সন্ন্যাসী হন বা তারা সাধক হন, তারা পাতেনও সেই বৃহত্তর কাজের জন্য, জানো, মানে যেটা আমি বিশ্বাস করতে ভালোবাসি। কোনো বড় একটা কোনো সংঘ, সে কখনো নিজের জন্য আমাদের হাত পাতছে না। আমাদের না না সেটা একটা আলাদা কিন্তু সে যাই হোক, এটারও অনেক মানে রয়েছে, না না প্রকার আর কি আছে। তো আমাদের আশ্রম কিন্তু কোনো চাওয়াচাওয়ি সেরকম করে না টাকার ব্যাপারে, আমি দেখেছি, কিন্তু যেন প্রাচুর্য মানে উম, প্রাচুর্যটা খুবই মানে ভাবে লক্ষ্মীর ভাবে আহ, থাকে আছে আছে। আর এই যে আশ্রমাইটরা এত, এই যে আহ পুরোনো এক সাধকের কথা বলছি, ওই অজিত নিয়োগী বা লন্ড্রি ছিলেন। হ্যাঁ মানে তিনি তো, তার মানে খুবই স্নেহ আমি পেয়েছি ইত্যাদি, মানে এত বহু আগের কাজ ছাড়া তো কিছুই জানেন না। আর আর কি বলতেন এরকম, যে এরকম আমরা হচ্ছে রিচেস্ট রিচেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ এই যে মানে প্রসপারিটি নিতে নেচারে সব মানে, কিন্তু এই রকম কি সুন্দর গল্প করে ভেতরের কথা, যে জানিস আমরা হচ্ছে রিচেস্ট মানে এই যে আশ্রমাইটরা আর কি, এরকম উনি নিজের কথা বলছেন। কি মানে এইটাই আর কি। হুম, উনি যে রিচনেস এর কথা আর বলতেন হচ্ছে রীতাদি, ওটা দিয়ে অর্থের সঙ্গে কিন্তু কোনো মানে সম্পর্ক নেই, মানে মায়ের, আমার যেটা মনে হয়। না না তা না, তা না, মানে মায়ের যে লক্ষ্মীশ্রী, মায়ের যে আশ্রমাইদের যেটা বলছো না, ওগুলো একটা কি সুন্দর একটা প্রাচুর্য, মানে সেইটার সেই প্রসঙ্গে বলছি, সেই একই জিনিস আর কি। সে ঐশ্বর্যটা তো সুসংহতির থাকে, প্রেমের থাকে, স্নিগ্ধ শান্ত স্বভাবের থাকে, অনেক কিছু মিলিয়ে থাকে, হারমোনির থাকে, সবকিছু মিলিয়ে একটা গ্লো, যেটা মহালক্ষ্মীকে তুষ্ট করে, যেটা আমাদের মধ্যে অভাব হয়ে যায় সংসারে থাকতে থাকতে। এইটা আমার মনে হয়, এটা ব্যক্তিগত যাই আমার হোক, ধারণা। উনি উনি ওনার কাছে ওইটা আমি খুবই শুনতাম, আমরা আমরা মানে কি মানে মায়ের যে সন্তান হচ্ছে রিচেস্ট অফ দ্য এরকম ওয়ার্ল্ড, এরকম এরকম আর কি উনি বলতেন। হ্যাঁ, কতখানি বিশ্বাস থেকে হ্যাঁ কথাটা বলেন হ্যাঁ বলতো। বাবা, ওনার ঘর থেকে ওই গোলকুণ্ডের ওই পতাকাটা উঠতো, পথ করে দেখা যেত, ওই দেখ এরকম, ওই যে কি খুব সুন্দর এঠে হচ্ছে। আরো দু একটা কি যেন বলবো ভেবেছিলাম, যাকে অনেক সময় চলে যাচ্ছে, কেউ অন্য কেউ কিছু বলুন, আমি এখন না ঠিক থামি। আছে রীতাদি, আজকে অনেকটা না না রাতও না হয়ে কেউ গেছে, বলুন আর না, 9টা হ্যাঁ বাজে। ঠিক হ্যাঁ আছে সমাধি, রীতা দিয়ে এত হ্যাঁ। সুন্দর ডিসকাশন করার জন্য খুব ধন্যবাদ। কিন্তু আজকের মনে হয় আমাদের আমাদের তো আর কারো কোনো চলতেই প্রশ্ন থাকবে, নেই। হ্যাঁ। হ্যাঁ, সমাধি তাহলে কি আজকে শেষ করছি এখানে? হ্যাঁ আমি সেটাই বলছি, শেষ 9টা হ্যাঁ, বাজে ভাই। নিশ্চয়ই নিশ্চয়ই। পরের শুভরাত্রি। ক্লাসে দেখা হবে। শুভরাত্রি।